জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ক্ষুধায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্ত নেই শরীরে। এরপর জানিয়ে দেব গত 24 ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। এরপর যা থাকছে, যুক্তরাষ্ট্রকে কি একা সামলাতে পারবে ইরান। আরও জানিয়ে দেব লেজার অস্ত্রে কেন এত ঝুঁকছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এগিয়ে গেলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ক্ষুধায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্তও নেই শরীরে। ইসরায়েলের অবিরাম হত্যাযজ্ঞে নিশ্চিহ্ন প্রায় গাজা, চারিদিকে মৃত্যুর মিছিল। এরই মধ্যে বাড়ছে ক্ষুধা, বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারগুলো খালি পড়ে গেছে। এক মাসের বেশি সময় অবরুদ্ধ গাজার শেষ খাবারটুকু ফুরিয়ে আসছে। খাদ্যর অভাবে ইতিমধ্যে শারীরিকভাবে ভেঙে পড়েছে গাজার বাসিন্দারা। একবেলা আধা ঘন্টা খেয়ে দেখা দিয়েছে তীব্র অপুষ্টি, যার জেরে ক্রমবর্ধমান আহত প্রতিবেশী প্রিয়জনদের রক্ত দিতেও পারছেন না গাজাবাসী। খাদ্যভাবে সৃষ্ট চরম অপুষ্টির কারণে রক্ত কমে গেছে তাদের শরীরেও। মার্কিন সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ ভূখণ্ডে ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও ইসরায়েলের চলমান অবরোধ এবং অনাহার জানের ফলে সৃষ্ট তীব্র অপুষ্টি অনেকে রক্তদানে বাধা দিচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। খাদ্য, পানি, জ্বালানি এবং মানবিক সাহায্য প্রবেশের পথ বন্ধ করে দেয় বর্বর সেনারা। পরবর্তী সময়ে থেমে থেমে কিছু ত্রাণ সরবরাহ অব্যাহত থাকলেও 2 মাস থেকে আবারও পূর্ণ অবরোধ বহাল করে ইসরায়েল। এতে আবারও তীব্র খাদ্য সংকট পড়ে গাজাবাসী, যার সরাসরি প্রভাব পড়েছে রক্তদান কর্মসূচি। অপুষ্টির কারণে গাজার অনেকে রক্তদান করতে অক্ষম হয়ে পড়েছে। রক্তের ইউনিটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে তারা। স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আরেক বলছেন, আমি সাহায্য করার জন্য কিছু করতেছিলাম, কিন্তু রক্তদান আমাদের পক্ষে কঠিন ছিল, কারণ আমাদের শরীরে আগের মতো নেই। আমরা অনিরাপদ পানি পান করি। আমার কিছু বন্ধু রক্তদান করতে পারেননি, কারণ তাদের হিমোগ্লোবিনের মাত্রা খুব কম ছিল। গত 24 ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর নারকীয় হামলার মাত্রা দিন দিন বাড়ছে। এবার তারা বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের উদ্ধার, ব্যাহত সরঞ্জাম ধ্বংস করছে। এছাড়া গাজার বিভিন্ন স্থানে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দখলদার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার 22 এপ্রিল ভোর থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর কমপক্ষে 32 জনকে হত্যা করেছে। এর মধ্যে খান ইউনিসের বাড়ির ভেতরে 11 জন পুড়ে মারা গেছে। ওই বাড়ির আশেপাশের বাতাসে পোড়া লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। একই দিন পশ্চিমা গাজা সিটিতে আশ্রয় নেওয়া বাড়িতে বিমান হামলায় একই পরিবারের 7 সদস্য নিহত হন। নুসরাত ও শরণার্থী শিবিরে একদল লোককে লক্ষ্য করে ইসরায়েল যুদ্ধ বিমান হামলায় 2 মেয়ে সহ 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েল সেনাবাহিনী মধ্যরাতে গাজা শহরের আল তুফা পাহাড়ায় অবস্থিত আল দুররা শিশু হাসপাতালের আইসিইউতে গোলাবর্ষণ করেছে। টেলিগ্রামে একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েল বিমান হামলার ওই হাসপাতালের পর প্যানেলও ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দিশিবিরের রূপ নিয়েছে। ইসরায়েল বাহিনী উপত্যকার প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে। জানা গেছে, গাজার মোট ভূখণ্ডের 69% নো-গো জোন হিসেবে ঘোষণা করছেন দখলদার ইসরায়েল, যেখানে সাধারণ প্রবেশ তো দূরের কথা, নড়াচড়া করতেও পারছেন না। সংঘাত সময় এই প্রেক্ষাপটে ইসরায়েল গণমাধ্যম জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের পুনরায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে, যেন হামাসের উপর চাপ আরও বাড়ানো যায়। যুক্তরাষ্ট্রকে একাকী সামলাতে পারবে ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে 3 দফার আলোচনা প্রকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশ্ব কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই সফর শুধু একটি দ্বিপাক্ষিক আলোচনা অংশ নন, বরং স্পষ্টভাবে দেন যে ইরান পারমাণবিক আলোচনা রাশিয়া ও চীনকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্ত যেতে প্রস্তুত নন। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমানের মাধ্যমে। তবে এই আলোচনা সরাসরি নন, 2 পক্ষ পৃথক কক্ষে বসে ওমানে মধ্যস্থায় বার্তা আদান প্রদান করছে। এই পরিস্থিতিতে আরাকচি চীন ও সফর এবং তার আগের রাশিয়া সফর ইঙ্গিত দেয়, ইরান আন্তর্জাতিক আলোচনায় একা কোনো সিদ্ধান্ত যেতে চান না,
এবং কৌশলগতভাবে মিরগুলোর মতামতকে এর আগে 2025 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়ার পর থেকেই ইরান পশ্চিমাদের উপর অবিশ্বাসী ট্রাম্প প্রশাসনের নতুন মেয়াদ প্রেসিডেন্ট ট্রাম্পের পুনরাবির্ভাব তার ইরান বিরোধী অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলে। এদিকে যুক্তরাষ্ট্র আবারও কৌশলগতভাবে সামরিক চাপ সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার পরমাণু বোমারু বিমান পাঠিয়ে ওয়াশিংটন বোঝাতে চাচ্ছে তারা শুধু আলোচনা নয়, প্রয়োজনে বিকল্প পথ বেছে নিতেও প্রস্তুত। লেজার অস্ত্রে কেন এত ঝুঁকছে ইরান? বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য আজ শুধু পরমাণু বোমা কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল নন। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, বিশেষ করে ডিরেক্টেড ও এনার্জি ওয়েপন বা DOW এর বিকাশ যুদ্ধক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। এই প্রযুক্তির অন্যতম আবিষ্কার হলো লেজার অস্ত্র, যা শব্দের চেয়ে দ্রুতগামী আলোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য আঘাত আনতে পারে। একসময় এই অস্ত্র কল্পবিজ্ঞান সিনেমায় সীমাবদ্ধ থাকলেও আজ বাস্তবতা। আর এই বাস্তবতাকে গ্রহণ করে সাফল্যর পথে এগিয়ে চলেছে ইরান। ইরানের লেজার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গবেষণা, ব্যবহার ও সীমাবদ্ধতা, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাজানো এই প্রতিবেদন। লেজার অস্ত্র কিভাবে কাজ করে? লেজার অস্ত্রকে সাধারণত বলা হয় DOW বা ডিরেক্ট এনার্জি ওয়েপন। এটি মূলত একটি উচ্চমাত্রার ফোকাসড ও ইলেকট্রোম্যাগনেটিক ও রেডিয়েশন, যার নির্দিষ্ট লক্ষ্য শক্তি পাঠিয়ে তা গলে ফেলতে সক্ষম। এতে গোলা বারুদের প্রয়োজন হয় না। উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো নির্ণয় করে এই ধরনের অস্ত্র বিন্দুতে প্রচণ্ড তাপ সৃষ্টি করে, যার ফলে ধাতব ও বস্তু, ড্রোন, স্পর ও রাডার সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। এই অস্ত্র ব্যবহারে অত্যাধুনিক সেন্সর, AI গাইডেড ট্র্যাকিং ও সলিড স্টেট ফাইবার ও লেজার প্রযুক্তি কম্বাইনিং ও অটোমেটিক ও ফায়ার কন্ট্রোল সিস্টেমের প্রয়োজন পড়ে। লেজার অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো অত্যন্ত দ্রুত গতিতে আঘাত করা যায়, গোলাবারুদের খরচ লাগে না এবং পুরোপুরি নীরব ও স্যাটেলাইট অপারেশন। সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন মোদি। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার 23 এপ্রিল সকালে তিনি পৌঁছান। এর আগে হামলার খবর পেয়ে মঙ্গলবার 22 এপ্রিল রাতেই রওনা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ সীমায় এড়িয়ে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদ মাধ্যম NDTV জানান, সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান এয়ার ইন্ডিয়া 1 পাকিস্তান ও আকাশসীমা অতিক্রম করেনি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর ভিজুয়াল নিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করার সময় প্রধানমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর বোয়িং 727-300 বিমানটি পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে, কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের বদলে বেশ দূর পথ বেছে নেন। ফেরার পথে মোদিকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরে উপর দিয়ে উঠে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিক ঘুরে ফিরে আসে। এই পথের দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশসীমায় এড়াতে তা বেছে নেওয়া হয়।